ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন, ওনার সাথে আমার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। ডিসেম্বরে আমাকে বিয়ে করে। সার্কিট হাউস ছিলাম পটুয়াখালী। জুন মাসের 1 তারিখে বাসা নেই। বাচ্চা নষ্ট করার পরে এই রকমের জামাটা ছিল। নাম পরিচয় গোপন রেখে একজন নারী গুরুতর অভিযোগ তুলেছেন এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তার অভিযোগ, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ে, এরপর সেই সম্পর্ক অস্বীকার। অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তা সৈয়দ শফিউল হোসেন বর্তমানে পিরোজপুর জেলা সদর ফাঁড়ির ইনচার্জ। ভুক্তভোগীর দাবি, বরগুনায় কর্মরত থাকাকালে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ে করেন শফিউল, কিন্তু এখন সেই বিয়ে অস্বীকার করে দায় এড়ানোর চেষ্টা করছেন তিনি। শুধু এই একটি অভিযোগ নয়, আমাদের অনুসন্ধানের সামনে আসে আরও এক ভিন্ন চরিত্র, আরেক ভুক্তভোগী নারী আর অভিযুক্ত আরেক পুলিশ কর্মকর্তা। তার নাম মানিকুল ইসলাম, বর্তমানে সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। দুই পুলিশ কর্মকর্তার মুখোমুখি হতে গিয়ে আমাদের টিমের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটে। আপনি যাবেন, আমি চলে যাবো। আপনি যদি চলে যান যান, নাহলে আমি চলে যাই। কনের বাড়ি বরগুনা, বর বর্তমানে পিরোজপুরে, আর কাজী পটুয়াখালীতে। একটি বিয়ের সূত্র ধরতে আমাদের যেতে হয়েছে 3টি জেলায়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। অনুসন্ধানের সামনে আসে আরও একটি বিয়ের গল্প, অর্থাৎ 2টি আলাদা ঘটনা, একই ধরনের প্রতারণা। 2টি ঘটনাতেই বিয়ের আড়ালে প্রতারণা, জাল কাগজপত্র, জাল পরিচয়। আর চমকপ্রদ বিষয় হলো, অভিযুক্ত দুজনই পুলিশ কর্মকর্তা। শুধু কাগজে কলমে জালিয়াতি নয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এআই দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন বিভ্রান্তিকর ছবি। এই জালিয়াতির শুরুটা বোঝার জন্য চলুন প্রথমেই নজর দেই একটি বিয়ের ভিডিওতে। হ্যাঁ, মাথা লাগবে না, গ্রাম নিশানবাড়ি। আপনি দেরি ঘুরে বলবেন, তার দিয়ে মুখ করে বলবেন। মোবাইল যাতে না চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেহেরুন্নেসা লায়লা, আমি নিজ ইচ্ছায় বরিশাল জেলাধীন গৌরনদী উপজেলার অন্তর্গত শরিকল নিবাসী সৈয়দ মোহাম্মদ মুয়াজ্জিম হোসেনের ছেলে সৈয়দ শফিউল হোসেন এর সাথে 50,000 টাকা দেনমোহর ধার্য করে বিবাহ বসার প্রস্তাব করলাম। এখানে যিনি কনে, তিনি হচ্ছেন সেই নারী যিনি আমাদের কাছে পুলিশ কর্মকর্তা শফিউলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। বরবেশে যিনি, তিনি হলেন সেই পুলিশ কর্মকর্তা, আর কাজীর নাম খলিলুর রহমান। আমরা প্রথমে কথা বলতে চাই ভুক্তভোগীর সাথে। বিয়ের এমন প্রমাণ থাকার পরও কেন তিনি স্বীকৃতি পাচ্ছেন না? এখন কাজীও আমাকে ওই বালাম দেখায় না। কি বলে? বলে যে এটা দেখায় না, এটা দেখানো যাবে না, ইন্সপেক্টরের কাছে যাই বুঝেন, ওনার কাছে জানেন কোথায়, আমার এখানে নাই, এভাবে বলে কাজী। তাহলে তো কাজীর কাছে যেতে হয়। কাজীর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠিতে। পাওয়া গেল কাজী খলিলুর রহমানকে। জানতে চাই পুলিশ কর্মকর্তা শফিউলের সাথে ভুক্তভোগীর বিয়ের বিষয়ে। শফিউল হোসেন ওসি আর মেহেরুন্নেসা লায়লা বিয়ে পড়াইছিলেন আপনি? না, এরকম বিয়ে হয়নি। হ্যাঁ, এরকম বিয়ে হয়নি। বিয়ে পড়ান নাই আপনি? না না না, তারা আইছিল আমার বিয়ে পড়ার উদ্দেশ্যে। আসার পরে আমি যখন বসছি, বসার পরে আমি ক্লাস শুরু করছি, বিয়ে পড়াম করি। এই মুহূর্তে সে মোবাইলটা ছবি করতে আছে, তখন আমি সন্দেহ হয়েছে ব্যাপার কি, এরা কি ব্যাপার কি।
এখন করে কেন? মেয়ে তো বিয়ে করতে হলে মেয়ের মতো থাকবে, তাই না? এইভাবে না করিয়া সে যখন ওইভাবে করছে, আমি বিয়ে বন্ধ করছি, আমি আর করবো না। জানতে চাই তিনি কাবিননামা নেয়ার জন্য রসিদ দিয়েছেন এবং বিকাশে 8,000 টাকা নিয়েছেন কেন। মানুষজনের সামনে বসা আমাকে সে অনেক রকমের কথাবার্তা বলছে, মানে আমাকে দেখে দেবে একটা রিসিপ্ট নেওয়ার জন্য যে আমি 10 লাখ টাকা কাবিন, আমি 2-1 দিনের ভিতরে আসি, আমি করবো, আমার যেভাবে একটা রিসিপ্ট দিতে হইবে। আমার ফোনে সে 8,000 টাকাও দিছিল। হ্যাঁ টাকারই আছে। হ্যাঁ 8,000 টাকা দিছিল, দিয়ে কয়ে আমার রিসিপ্ট দিতে আমি 2 দিনের মধ্যে আইতেছি। আমি অস্বীকার করে ওখানে আমার খুব ঝামেলা করছে। ঝামেলা করার পরে আমি বাধ্য হয়ে মানিজ্যদের প্রশ্নে বাধ্য হয়ে আমি তার একটা রিসিপ্ট রেখে দিছি, টাকাও আমার কাছে 2 দিন পরে ফেরত হয়ে গেছে, আমি দিয়ে দিছি। এই যে তো বিয়ে দেখা যাচ্ছে যে আপনি বিয়ে পড়াচ্ছেন, সে বললাম যে আমি বিয়ে পরে যে সাইন বলছিলাম করতেছে জামাই, জামাই সাইন করতেছে। না না না, কিসের সাইন করতেছে না, ওখানে কোনো সাইন কোন হয়নি। এই দেখেন, আপনি দেখেন ভিডিও। না আমি ভিডিও কোথায় দেখি বানিয়েছি আমি জানি না, আমি জানি না, আমার কাছে কোনো বিবাহ হয়নি। আমরা প্রমাণ হিসেবে বিয়ের রেজিস্ট্রি বই দেখতে চাই। আর আপনি কি অথরাইজড? আপনার কি লাইসেন্স আছে আপনার নামে? না না না, আমার কোনো আপনি বিয়ে লাইসেন্স পড়াইলেন কিভাবে? বিয়ে পড়াইছে কাজী ভাই ছিল না, হে আমারে পড়াইছে। তার মানে তিনি রেজিস্ট্রি অফিস কর্তৃক নিয়োগপ্রাপ্ত নন। সহজ কথায় কাগজে কলমে তিনি কাজী নন। জেলার নিয়োগপ্রাপ্ত কাজী মিজানুর রহমানের সহযোগী হিসেবে কাজ করেন তিনি। আমরা খলিলুর রহমানকে সাথে নিয়ে যেতে চাই মিজানুর রহমানের কাছে, কিন্তু কথিত কাজী খলিলুর রহমান প্রথমে অজুহাত দাঁড় করালেন। এখন আমি তো কাজে আসছি, এখন আমি এখন যাইতে না ভদ্রলোক আইছে নাকি? না হ্যাঁ তো আইছি, আমিও তার কাছে আইছি। না আপনি তো তাহলে ইয়ে হয়ে তার বইতে আমি এক কাছে আমি ফোন দিয়ে দিই, তার বইতে আছে কিনা দেখেন, তার বই দরকার নেই প্রমাণ আনেন, আমি ফোন যাবো। দেওয়া লাগবে না, আপনি চলেন। আমি যাওয়ার মতো সময় কই, আমি তো কাজে আসছি ভাই। আমার যদি হঠাৎ করে বলেন যখন কাজে চলে না, এখন কাজে যাবো কেন? আপনার কাজ কতক্ষণ শেষ হবে? আমার কাজ করতে 2 দিন লাগবে। হ্যাঁ কয়দিন লাগবে? 2 দিন লাগবে। আমি যে আচ্ছা কাজ 2 দিনে করতেছি, আমরা এখানে ওয়েট করব। আপনি আচ্ছা, করেন, কাজ ওকে, করেন। ওকে, 2 দিন আমরা, সমস্যা নেই। ঠিক আছে 2 দিন আমরা অপেক্ষা করব। আমি মিজান না না মিজান মেরে ফোন দেওয়া লাগবে না। না দরকার, আমি ফোন দিয়ে আমি বই লই এখানে দেখা আপনি করবেন। চাইছেন যে 2 দিন আচ্ছা পরে। ঠিক আছে, আমি আপনাকে 2 দিন যদি অপেক্ষা করেন, আমি 2 দিন পর আমি আপনার সাথে যাব। ঠিক আছে ধন্যবাদ। কাজ করেন। আমি আপনার সাথে কাজের বাড়িতে যাব এবং বালাম দেখাবো, আচ্ছা বুঝলেন? আচ্ছা আপনারা যদি এটা দেখাইতে পারেন তাহলে আপনাদের আমরাও নাছোড়বান্দা। অবশেষে তিনি যেতে রাজি হলেন। এবার বিয়ের রেজিস্ট্রি বই নিয়ে আমাদের সামনে মূল কাজী মিজানুর রহমান। কিন্তু রেজিস্ট্রি বইয়ে নিয়ম মেনে ধারাবাহিকতা রাখার কথা থাকলেও এখানে সেটি মানা হয়নি। 24-এর 4 তারিখে মেতে শুরু হয়েছে আর ডিসেম্বরে শেষ হয়ে গেছে 24-এ। কিন্তু এখানে আপনি বিয়ে দেখাচ্ছেন 25-এ। আচ্ছা বিয়ে ওইটা 25-এ, পরেরটা প্রথম 10 পৃষ্ঠা 2024 সালের, পরের 60 পৃষ্ঠা ফাঁকা। আবার শেষ দিকে 2024 সালের বিয়ের রেজিস্ট্রি, সবকিছু গোলমেলে। লেখা মানুষের ভিতরে ভুল হইতে পারে, লেখতে গিয়ে হয়তো 24-এ 25, 25-এ 24, এটা এরপরে দেখি। না এরপরে সব অবশ্যই মেজর কিছু এটা। এরপরে সব আমাদের অবাক হওয়ার পালা তখনও আরও বাকি। আমরা ওই সময়টা ওই করা হয়েছে। এবার তিনি নিয়ে এলেন বিয়ের দ্বিতীয় রেজিস্ট্রি বই। একই সাথে দুটি বই রাখার আইনগত বিধান না থাকলেও তার এখান থেকে বের হচ্ছে একের পর এক অনিয়মের নমুনা। ত্রুটি বিচ্ছুতি সামান্য থাকতে এটাই স্বাভাবিক। আমাকে ওই রেজিস্ট্রি ওইখানে ওই উনি বলছেন, স্যারই বলছেন যে এগুলো এক্সপার্ট হয়ে যাবেন আস্তে আস্তে। এখন তো আপনার নতুন, আপনার একটু ভুল ত্রুটি হইতেই পারে। এত অনিয়ম থাকার পরও সেই বই অডিট আপত্তি ছাড়াই ছাড়পত্র দিয়ে দেন জেলা রেজিস্ট্রার। এটা কিভাবে সম্ভব? এই 11 থেকে এই 56 পর্যন্ত হচ্ছে 25 মাঝখানে, ঠিক আছে। তারপরে আবার এই 57 থেকে হচ্ছে আবার 24, 57 থেকে শেষ পর্যন্ত হচ্ছে আবার 24। আমরা হাজির হই পটুয়াখালী জেলা রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন খানের কার্যালয়ে, কিন্তু তিনি অফিসে নেই। কথা হয় মোবাইল ফোনে। একসাথে কয়টা বই ইউজ করতে পারে ওনারা? একসাথে বই ইউজ করতে পারে একটা। লাউ কাঠির যিনি কাজী আছেন একই সাথে 2টা বই মেনটেন করছে এবং একটা বই হচ্ছে প্রথমে 11 পৃষ্ঠা 2024 সালের,
মাঝে 60 পৃষ্ঠা হচ্ছে 2025 সালের, পরে আবার যে 2024 এরকম। এরকম হওয়া তো উচিত না, একটা টাইম একই সাথে একটা বই ওপেন করতে পারে আর কি তারা। আর সিরিয়াল মেনটেন করা কি বাধ্যবাধকতা নাই এই যে বইয়ের? ওটা তো অবশ্যই আছে। আপনি এবার দেখলাম একটা বই অডিট করে দিয়েছেন, এরকম র্যান্ডম আছে কিন্তু আপনি এবার দেখলাম যে অডিট করে দিয়েছেন। বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তো কাইন্ডলি অফিসে দিয়ে যান। আচ্ছা, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারি, আপনারা যদি এরকম অভিযোগ পান তাহলে কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কাজীর জালিয়াতি ও জেলা রেজিস্ট্রারের ছাড়পত্র দেওয়ার বিষয়ে জানতে আমরা হাজির হই রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে, কিন্তু এখানকার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হলেন না। ঢাকা থেকে আমরা আবারও পটুয়াখালীতে, কারণ ভুক্তভোগী নারী জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তা তাকে নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন এক বাসায় ভাড়া থেকেছেন, সংসারও করেছেন। আমরা হাজির হই কলাতলা এলাকায়। দেখা যাক এলাকাবাসী পুলিশ কর্মকর্তা শফিউলকে চিনতে পারে কিনা, চিনলেই বা চেনেন কিভাবে। পুলিশের একজন কর্মকর্তা ইন্সপেক্টর ভাড়া থাকতো শফিউল, উনি কি কোনো সময় আসতো আপনাদের এখানে বাজার টাজার করতে? এমনি দেখছেন? কোন দোকান থেকে খাইছেন? এই যে মোটা করে এই যে জিনিস চিনছেন? পুলিশ অফিসার। বাড়ির মালিক মাহমুদা ইয়াসমিন পাপড়ি ঢাকায় থাকেন, তার সাথে কথা হয় মোবাইল ফোনে। শফিউল ইসলাম একজন ইন্সপেক্টর, উনি মনে হয় আপনাদের বাসায় ভাড়া থাকতো D2-তে। ভাড়া থাকতেন না? হ্যাঁ, এই নামে কেউ আসছিল, তো উনি তো এখন নাই মনে হয়। আমরা আবারও হাজির হই সেই ভিকটিমের সামনে। অপরিচিত 3 জন মহিলা মুখ বাঁধা, হিজাব পরা, আর একজন পুরুষ মাস্ক পরা। তারপর আমি দরজা লাগিয়ে দিই, ছিটকানি লাগাই দেওয়ার পরে তারপর আমার হাজব্যান্ড দৌড়ে যায়, যাওয়ার পর বলে যে আমি দরজা ভেঙে ফেলবো। এবার জানালেন কিভাবে পুলিশ কর্মকর্তা ওই নারীর পেটে থাকা ভ্রূণ হত্যা করেছেন। দরজা খোলার সাথে সাথে আমার হাজব্যান্ড আমাকে এক লাথি মারার পর আমি শুয়ে পড়ি। এর ভিতরে আমার ননদ এসে তার ওড়না দিয়ে আমাকে এসে হাত বাঁধে। মহিলা ছিল 3 জন শাশুড়ি, তারা আমাকে একদম উঠিয়ে, ওই যে অপরিচিত পুরুষ উনিও ছিল, আমার ছেলার টান দিয়ে কোমরের বাম সাইডে আমাকে একটা ইনজেকশন পুশ করে। তারপর কিছুক্ষণ পর দেখি যে আমার বাচ্চাটা বের করে ফেলছে একটা স্ত্রীর একটা ট্রে, তার উপরে অনেক রক্তক্ষরণ হইতেছে, ওইভাবে শুয়েছিলাম। আমাকে উঠিয়ে বলতেছে যে এখন চলো, যেতে হবে, এখানে থাকা যাবে না। সাথে আমাকে নিয়ে যায়। তারপর যখন সকাল তখন আমি দেখি রাস্তায় কিছু লোকজন দেখা যায়। আমি তখন চিল্লাচিল্লি যখন শুরু করি, আমাকে তখন লাথি মেরে ফেলে দেয় গাড়ি থেকে। তারপর তারা ওখান থেকে আর নাই। আমি এক রিকশাওয়ালার সহযোগিতায় আমি 999-এ কল করি। কল করার পর ওখানে পুলিশ আসে, তখন আমি জানতে পারি যে আমি উজিরপুরে এখানে। তারপর ওইখানে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে ভর্তি করে। এর মধ্যে আমাদের কাছে এই নারীর বেশ কিছু ছবি আসে। এ তো দেখছি আরেক ব্যক্তির সাথে তার অন্তরঙ্গ ছবি। কাজী তখন আমাদের একটা ক্লু দিয়েছিলেন। এরপর আমি সাইফুলকে ফোন করলাম যে সাইফুল, এই ঘটনা তো তুমি এখানে বিয়ে বসলা, তোমার সবকিছু সাইনে আছে? হ্যাঁ স্যার, এটা এই যে আমি আপনাকে ছবি দিলাম, ওই যে সাইফুলের সাথে কথাবার্তা হয়েছে, সাইফুল তার সাথে যে সম্পর্ক, এটা সে আমার অনেকগুলো পিকচার পাঠাই দিয়েছে। এ তো দেখি প্যাচের পর প্যাচ, সব প্যাচ খুলতে হবে আমাদের। আসলে কি ঘটেছিল বরগুনা আর পটুয়াখালীতে? আমাদের আরও অনুসন্ধান করতে হবে, জানতে হবে প্রকৃত অপরাধীকে। ফিরছি ছোট্ট একটি বিরতির। গল্পের শেষে একটি ছবি দেখে আমাদের অনুসন্ধান নতুন মোড় নেয়। ভুক্তভোগীর অভিযোগ ছিল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, কিন্তু আমাদের হাতে আসা এই নতুন আলামত ইঙ্গিত দিচ্ছে এখানে আছে ভিন্ন আরেক চরিত্র। কে সেই চরিত্র, কি তার পরিচয়,
সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কথা বলতে হবে এই নারীর সাথে। আমার হাজব্যান্ডের সাথে যে ড্রাইভার ছিল সাইফুল, ওই সাইফুল দেখি আমাদের বাড়ির সামনে মোটরসাইকেলে, 2টা মোটরসাইকেলে আরও ছেলে পেলে আছে ওর গাড়িতে। তারপর আমি ওখানে আগাই যাই সাইফুলের কাছে যে কী জন্য আসলো এখানে। তারপর ও আমাকে একটা কাবিননামার পেপার দেখায়, ওখানে দেখি যে সাইফুলের নাম এবং আমার নাম লেখা। তখন আমি চিল্লাচিল্লি করতে আছি যে এটা কেন, আরও বলতেছে আপনার সাথে তো আমারই বিয়ে হয়েছে। এটা আমি চিল্লাচিল্লি করার সাথে সাথেও চলে যাই ওখানে গাড়িতে টান দিয়ে। তার মানে সেই সাইফুল হলেন পুলিশ কর্মকর্তা সৈয়দ শফিউলের গাড়ি চালক। জাল জালিয়াতির আশ্রয় নিয়ে বিয়ের কাবিন রেজিস্ট্রি করার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে বরগুনা আদালতে মামলা করেন এই নারী। মামলাটি তদন্ত করছে বরগুনা সদর থানা পুলিশ। আমরা মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে জানতে হাজির হই বরগুনা সদর থানায়। কথা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। এজাহারটা নিয়মিত মামলা হিসাবে আদালতের নির্দেশক্রমে রুজু করে এসআই লোকমানকে তদন্ত ভার প্রদান করেছি। এসআই লোকমান বর্তমানে মামলাটি তদন্ত করছেন। সেই ডকুমেন্টসে মেহেরুন্নেসার যে স্বাক্ষর আছে, সেই স্বাক্ষরটা আসলে মেহেরুন্নেসার কিনা সেটাও একটা এক্সপার্ট ওপিনিয়নের দরকার আছে। হ্যাঁ, এই তদন্ত কার্যক্রমগুলো শেষ করে তারপরে আমরা বলতে পারবো আসলে এই মামলাটার কোন দিকে যাবে। এই মামলার খোঁজখবর নিতে গিয়ে আমাদের হাতে আসে আরেকটি মামলার কপি। পটুয়াখালী আদালতে এবার মামলা করেন পুলিশ কর্মকর্তার গাড়ি চালক সাইফুল ইসলাম। শুনতে অবাক হলেও সত্যি, সেই স্ত্রীর বিরুদ্ধে তিনি যৌতুক দাবির অভিযোগ এনেছেন। আমরা সাইফুলের খোঁজে আবারও হাজির হই পটুয়াখালীর কলাতলা এলাকায়। আমাদের এই বাসায় যে সাইফুল ইসলাম নামে থাকে না, মামলার এজাহারে সাইফুল বাসার যে ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানায় কেউ তাকে চিনতে পারছেন না। তবে সেখানে পাওয়া গেল সাইফুলের দায়ের করা মামলার 1 নম্বর সাক্ষী মোহাম্মদ নান্নু মিয়াকে। দেখা যাক নান্নু মিয়া কি বলেন। মেয়ে কোথায়? হলো বরগুনা। চিন্তা করতে পারেন, পুরা এখানে ভাড়া থাকতো উনি, ওই উনার পুলিশ অফিসার হাজবেন্ডের সাথে। এই যে ওই বাসার ওই যে 4 তলায় ভাড়া, ওই যে প্রথম বিল্ডিংটার 4 তলায় ভাড়া থাকতো। আমরা বাপি এর সাথে কথা বলছি। ভাড়াটিয়া নামছে না, দেখেন এই কোন বাসার কি হেই তেন করতে পারি। আমরা আবারও হাজির সেই কথিত কাজী খলিলুর রহমানের সামনে। ওটা সঠিক, ওটাও সঠিক। আমার মেন কাজী সাহেব পড়াইছে। কে পড়াইছে? মিজানুর রহমান। হ্যাঁ, উনি পড়াইছে। হ্যাঁ, ওই কাগজটা ঠিক আছে, ওটা ঠিক আছে। এবার খলিলকে নিয়ে আমরা আবারও হাজির হলাম মিজানের সামনে। এবার আর অস্বীকার করার উপায় নেই খলিলের। সাইফুলের সাথে কি বিয়ে আপনি পড়াইছিলেন? তার মানে এই দুজনই এই নকল বিয়ের কারিগর। কিন্তু আপনি বিয়ে পড়াইছেন, আর এই নারী নিজেই যখন তার বিয়ের যাচাই বাছাই করতে এসেছিলেন তখন সবকিছুই অস্বীকার করেছিলেন এই কাজী। মিজানুর রহমান। মিজানুর রহমান। কি করেন আপনি? আমি পেশায় কাজী। হ্যাঁ, লাউকাঠি ইউনিয়ন কাজী। আয়লা নামে কাউকে চিনেন? না, চিনি না। তাহলে এই যে 34 নাম্বার পাতা একটা আছে, এইটা কি আপনি করছেন? এইটার যে রেজিস্টার করছেন আপনি? না, আমি করি নাই। আপনি করেন না? না। তার 38 নাম্বারও তো আপনার একটা আছে, আমার বিয়ে ওসির সাথে হয়েছে, সেইটা করলো কি? ওটাও আমি জানি না, আপনি জানেন? জানি না। হ্যাঁ, তাহলে এই ড্রাইভারের সাথে আপনি করেন না? এইটা না, না, না। আপনার সিল আছে এখানে। সিল দেয়া। হ্যাঁ, কিন্তু সিল sign স্বাক্ষর ওটা আছে আমার আপনার। জি। আপনি কি এটা কোর্টে বলতে পারবেন বা থানায় কোথাও? অবশ্যই, অবশ্যই। পুরো বিষয়টি নিয়ে সাইফুল ইসলামের বক্তব্য জানতে হবে আমাদের। সাইফুলকে তার ঠিকানায় না পেয়ে মোবাইলে ফোন করি আমরা। এটা মামলা করেছেন না? আমরা হচ্ছে একটু এটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। আপনি বরিশাল? মামলাটা করছিলেন কবে? হ্যালো, আচ্ছা,
আপনাদের বিয়ে হয়েছিল কবে? আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনি আমাকে জানান। কিন্তু সাইফুল পরে দেখা দেননি আমাদের। এমনকি আমাদের এড়িয়ে যেতে মোবাইল ফোনও বন্ধ করে রাখেন তিনি। আমাদের হাতে আসা সেই ছবির রহস্য কী? নারীর সাথে যদি সাইফুল প্রতারণা করে তাহলে এমন অন্তরঙ্গ ছবি তুলল কে? নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো ছবি? এই রহস্যের জট খুলতে চাই আমরা। এজন্য আমরা আবারও ভুক্তভোগী নারীর সামনে তাকে ছবি দুটি দেখানো হয়। এই ছবিটা কি আপনার কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমার। আপনার? হ্যাঁ, আমার। আর সাথে কে? এটা হচ্ছে এই সাইফুল ড্রাইভার। আচ্ছা, ওর গাড়ি, এই গাড়িতে নিয়ে আসছে আমাদের। টিকিট কাটতেছে, তখন ও বলতেছে যে আপু একটা সেলফি নি। আমি বলি না, সেলফি আমি নেব না। তখন আমার হাজব্যান্ড বলে নাও, সমস্যা কি, সাইফুল এই এই ছবিটা এইটা এডিট করা, এই ছবিটা থেকে এইটা এডিট করা, এটা একদমই মিথ্যে। এবার আমরাও ছবি দুটি যাচাই বাছাই করে দেখতে চাই। এজন্য আমরা AIorNot.com-এর সহায়তা নেই। এই ওয়েবসাইটটি ছবি এবং অডিও যাচাই বাছাইয়ের জন্য বিশেষায়িত টুল হিসেবে পরিচিত। এখানে প্রথমে দুজনের তোলা সেলফি ছবিটি দেওয়া হয়, তাতে দেখা যায় ছবিটি রিয়েল বা আসল। এবার আমরা অন্তরঙ্গ ছবিটি দিয়ে ফলাফল জানতে চাই। তাতে দেখা যাচ্ছে এই ছবিটি ডিপ ফেক বা AI জেনারেটেড। তার মানে ভুক্তভোগী নারীকে ফাঁসাতে এই ছবিও এডিট করে চক্রটি। অনুসন্ধানে নেমে আমাদের হাতে আরও বেশ কিছু নথিপত্র আসে। তাতে দেখা যায় সাইফুলের সাথে ভিকটিমের বিয়ের তারিখ দেখানো হয় 2025 সালের 20 এপ্রিল। এই বিয়ের কাবিন সম্পূর্ণ ভুয়া বলে দাবি ভুক্তভোগীর। আমার হাজব্যান্ডের বিরুদ্ধে যখন মামলা দেয় বরিশাল, দেওয়ার পরে উনি না পেরে আমার সাথে, তখন এই যে সাইফুল আমাদের কাজের ছেলে, এই ছেলের আর আমার নামে একটা কাবিননামা বের করে, ভুয়া কাবিননামা বের করে। আমাদের হাতে আসা আরেকটি নথিতে দেখা যাচ্ছে 2025 সালের 22 নভেম্বর ভুক্তভোগী নারীর সাথে বরগুনার একটি আবাসিক হোটেলে রাত কাটিয়েছেন পরিদর্শক শফিউল। আমরা এবার হাজির হই বরগুনার আলম আবাসিক হোটেলে। এই অ্যাটেন্ডেন্স শিটটা দেখেন তো আপনাদের কিনা, এই যে বোর্ডিং ইসে এটা না? হ্যাঁ, এই যে এটাই তো, ঠিক আছে, সেম। কোনটা? এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটার এটা সেম। এই যে এইটা, এই যে এইটা এখানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই সাইন আবার আমার মোবাইল নাম্বার দেখে তো বুঝতে পারছি। ও, এটা আপনার মোবাইল নাম্বার? আমরা আবারও হাজির হই সেই ভিকটিমের সামনে। এইটা হয়েছে যেদিন আমি 2 তারিখে তাদের বাসায় যাই। এই ড্রেসটা আমার পরা ছিল এবং বাচ্চা নষ্ট করার পরে এই রকমের জামাটা ছিল। আমি এক রিকশাওয়ালার সহযোগিতায় আমি 999-এ কল করি। কল করার পর ওখানে পুলিশ আসে। তখন আমি জানতে পারি যে আমি উজিরপুরে। এখানে তারপর ওইখানে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে ভর্তি করায়। ভর্তি করাবার পরে ওখান থেকে আমাকে রেফার করে বরিশাল শেরেবাংলায়। ওখানে পুলিশের সহযোগিতায় শেরেবাংলায় আসি। আসার পরে ওখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয় আমাকে, যে কিছু আছে কি না, ব্লিডিং হচ্ছে, কমতেছে না। তারপর ওখানে তারা জানতে পারে যে 28 সিসি আছে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ল্যাবেজ হাসপাতাল, তিনটি ভিন্ন ভিন্ন ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন দিয়েছে একই তথ্যে। ভুক্তভোগী নারী যে 7 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন সেই কথাই উল্লেখ আছে এসব প্রতিবেদনে। নির্যাতনের মাধ্যমে ভ্রূণ হত্যার অভিযোগে পুলিশ পরিদর্শক সৈয়দ শফিউল হাসানের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলাটি তদন্ত করছে গৌরনদী থানা পুলিশ। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে এবার গৌরনদী মডেল থানায় টিম 360 ডিগ্রি। তদন্ত করে রিপোর্ট চাইছে, আবার এমসির একটা ব্যাপার সময় আছে, তো বরিশাল মেডিকেলে আবেদন করা হয়েছে। এটা আবেদন এমসি পাওয়া গেলে, আর আরও সাক্ষী আনে নাই বলা হয়েছে, সাক্ষী নিয়ে আসলে আর এমসি পাওয়া গেলে তারপর রিপোর্ট দেওয়া হবে। আমার জীবনটা নষ্ট করলো, আমার বাচ্চার জীবনটাও নষ্ট করলো, ওকে আসতেই দিল না এই পৃথিবীতে। আর
উনি এখন তার জন্য এখন আমি আর কোথাও বের হইতে পারি না বাহিরে, আমার পালিয়ে বেড়াতে হয় এখানে সেখানে, যে আমাকে ভয় দেখায় যে মেরে ফেলবে। এখন যে আমার মামলাগুলো আছে এটার জন্য পুলিশ ভালোভাবে তদন্ত করছে না, তার মতো চলছে। জিজ্ঞেস করলে তারা কিছুই বলে না, চুপ থাকে। আর উল্টো আমাকে বিভিন্ন প্রশ্ন করে পুলিশ, যেটা মিথ্যা এটা সত্য। আমি এটার সত্যটাই চাই, যেন রিপোর্টগুলো সুন্দরভাবে তদন্ত করা হয়, ভালোভাবে রিপোর্ট দেয়। পুরো ঘটনার সব অভিযোগ যার বিরুদ্ধে, সেই পুলিশ পরিদর্শক সৈয়দ শফিউল হোসেন বর্তমানে পিরোজপুর সদর ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। মুখোমুখি হতে চাই শফিউলের। আমাদের দেখে প্রথমেই উত্তেজিত হয়ে ওঠেন শফিউল, রুম থেকে বেরিয়ে যান। পরে গোপন ক্যামেরায় ধরা পড়ে তার বক্তব্য। তার কাছে একে একে প্রশ্ন করতে থাকি আমরা। লাইভটা শেষ করে দিয়েছে আমি একবার জাগার করে ডেট করে দিই। ভিডিও ভাই আপনি দেখেন কই ভাই, ও ভিডিও সাইডুল করছে, আপনি একটু নিয়ে আসেন গাড়িটা, না ও আর ফোন দিয়ে নিয়ে আসেন। আর উনি যে একটা ইয়ে দিছে যে ভাই ওটা তো আলো হোটেলে ভাই এগুলা নিয়ে ভাই আপনি রিজার্ভ করেন তো ভাই। আচ্ছা আপনি যাবেন না আমি চলে যাবো? না আপনি করে হ্যাঁ আপনি যদি চলে যান হলে যান, নাহলে আমি চলে যাই। এত এই একটা বছর আমার লাইফটা শেষ করে দিয়েছে। আমি এসপি, আমি সিনিয়রটি লই, আমার ছাত্র দলের সভাপতি ছিলাম। কোন জায়গায়? হ্যাঁ কোন জায়গায়? গৌরনদীতে। আচ্ছা আচ্ছা, আপনার যে মামলাটা করছে যেটা ওই যে ও বলতেছে যে ওনাকে ভ্রূণ হত্যা করছে, কি করছে না করছে ও তো আমি আবার এইসব ব্যাপারে কথা বলতে চাই না, বুঝলেন। পুলিশ কর্মকর্তা শফিউলের বিরুদ্ধে বিয়ে অস্বীকার, নির্যাতন ও জালিয়াতির অভিযোগ। তবুও লড়ছেন ভুক্তভোগী নারী একাই। আর সেই লড়াইয়ে পুলিশ প্রভাব তো বাধা হয়ে আছেই। আমাদের হাতে আসে আরেক পুলিশ কর্মকর্তার গল্প। সেই গল্প শোনাবো, তবে আরও একটি বিরতির পর। প্রথমে কানাডিয়ান নাগরিককে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ জাল। দুটি জন্মসনদ বানানো হয়েছে, বিয়ের নামে প্রতারণা, অতঃপর যৌতুকের দাবিতে নির্যাতন। না, এসব অভিযোগ কোনো সাধারণ প্রতারকের বিরুদ্ধে নয়, এমন অভিযোগ একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। চলুন ঘটনাটা শুরু থেকেই জানা যাক। আমাদের সঙ্গে যোগাযোগ করেন আরেক ভুক্তভোগী, কানাডা প্রবাসী, পেশায় একজন চিকিৎসক। অভিযোগ, তিনি প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন একজন পুলিশ কর্মকর্তার হাতে। পারিবারিক ও সামাজিক মর্যাদার কথা বিবেচনায় তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। বিভিন্ন দপ্তরে দেয়া তার লিখিত অভিযোগ আমরা শুনব, তবে ভিন্ন কণ্ঠে। আমার বাড়ি সিলেট, পেশায় ডাক্তার, কানাডায় থাকি। সিলেটের একটি ক্লিনিকে আমার কনভোকেশনের ছবি দেখে অসৎ উদ্দেশ্যে আমার সঙ্গে পরিচিত হন তৎকালীন পুলিশের এসআই মানিকুল ইসলাম। এজন্য তিনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্সের সনদ দেন। এরপর আমার সরলতার সুযোগ নিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নিতে প্রতারণার মাধ্যমে বিয়ের নাটক মঞ্চস্থ করেন। পরে দেখা যায় সনদগুলো জাল। আমাদের হাতে আসা নথিতে দেখা যায় মানিকুল ইসলাম অনার্স ও মাস্টার্সের সনদ হিসেবে জমা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে দুটি সনদ। এই সনদ দুটি যাচাই করতে আমরা যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে। পলিটিক্যাল সায়েন্স ওরে বানাইছে, সায়েন্সে নিয়ে গেছে। টিম 360 ডিগ্রির উপস্থিতিতে সনদ দুটি যাচাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই জিনিস আমার হয় না, এই প্রথম কথা, এটা কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের না, এই ল্যাঙ্গুয়েজই আমাদের না, সুতরাং ধরেই দেবো এই সার্টিফিকেট। শুধু চাকরি নয়, কানাডায় যাওয়ার জন্য ভিসা আবেদনও ব্যবহার করা হয় এই জাল সনদ। আমাদের হাতে আসা কানাডিয়ান হাই কমিশনের একটি তদন্ত প্রতিবেদনে দেখা যায় সিঙ্গাপুর অফিসের অনুসন্ধানেও এই সনদগুলো জাল বলে প্রমাণিত হয়েছে।
তদন্তে আরও উঠে আসে তিনি একাই ব্যবহার করেছেন দুটি ভিন্ন জন্মসনদ, যা আইনের দৃষ্টিতে গুরুতর জালিয়াতি। আবারও শোনা যাক ভুক্তভোগীর অভিযোগ ভিন্ন কণ্ঠে। শুধু জালিয়াতি নয়, 50 লাখ টাকা যৌতুকের দাবিতে আমাকে শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। এছাড়া আমি এই ঘটনায় পুলিশ সদর দপ্তরে তথ্য প্রমাণ সহ অভিযোগ করি। পুলিশ সদর দপ্তরে অভিযোগ করলে তদন্তে সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। নির্যাতনের শিকার হয়ে তিনি চিকিৎসা নেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর দায়ের করেন মামলা। গ্রেফতারি পরোয়ানা জারি হলে গ্রেফতার হন মানিকুল। তবে মাত্র 1 সপ্তাহের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি। অনুসন্ধানে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। চাকরি জীবনে অন্তত 13 বার বিভাগীয় ব্যবস্থার মুখোমুখি হয়েছেন তিনি। তবুও এসআই থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন পরিদর্শক। ভুক্তভোগীর অভিযোগের সত্যতা মেলায় পুলিশ সদর দপ্তরের সিদ্ধান্তে তাকে পরিদর্শক পদ থেকে নামিয়ে আবার এসআই করা হয়। এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলাও। আমাকে হত্যার হুমকি দেয়। তার এত বড় অপরাধের পরেও এখনও তাকে চাকরি থেকে সম্পূর্ণ বরখাস্ত করা হলো না। এটা দুর্ভাগ্যজনক। আমি ন্যায় বিচার চাই। আমি চাই তাকে যেন চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আছেন মানিকুল ইসলাম। তার মুখোমুখি হতে আমরা যাই বরিশাল। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গিয়ে জানা যায় তিনি অফিসে আসেন না। তার ব্যবহৃত 3টি মোবাইল নম্বরও বন্ধ। আপনারা যোগাযোগ করেন কিভাবে? আমরা ওই যোগাযোগ ফোনের চেষ্টা করি, পাই অনেক সময় 10 বার কথা বললে তারপর পাই। আমরা কথা বলি বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলমের সঙ্গে। তবে তিনিও আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। এত অভিযোগ, এত প্রমাণের পরও স্থায়ী বহিষ্কার এখনও হননি ওসি মানিক। ন্যায় বিচারের আশায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী। কখনো কানাডা থেকে ছুটে আসতে হচ্ছে ঢাকায়। প্রশ্ন একটাই, অভিযোগ প্রমাণের পরও কেন এখনও বহাল তবিয়তে রয়েছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা? দুই পুলিশ কর্মকর্তার বিষয়ে জানতে আমরা হাজির হই পুলিশ সদর দপ্তরে। সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাননি। আগের ঘটনায় পুলিশের বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলাই হয়নি, কিন্তু পরের ঘটনায় গল্প বদলে যায়। পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হয় বিভাগীয় মামলা, শাস্তি দেওয়া হয় কিছুটা, তবুও তিনি এখনও চাকরিতে বহাল। নিয়ম মেনেই পাচ্ছেন বেতন ভাতা, তবে জবাবদিহিতা কিন্তু শূন্য। আর ভুক্তভোগী চূড়ান্ত বিচারের অপেক্ষায় একটি দীর্ঘ ক্লান্তিকর লড়াই। ন্যায়ের দরজার বারবার কড়া নাড়ছেন তিনি, কিন্তু সে দরজা এখনও খোলেনি। তাহলে প্রশ্ন উঠতেই পারে, শাস্তি পেল কে? অপরাধ করা পুলিশ কর্মকর্তা নাকি নির্যাতিত ভুক্তভোগী? দর্শক, আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা অভিযোগ থাকে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।